নির্লজ্জতারও যদি চরম সীমা বলে কিছু থাকে তাহলে গতকাল সেই সকল সীমা অতিক্রম করে ফেললো ভারতীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার তার যে প্রিয় পাত্র রয়েছে জয় শাহ, তার পকেট ভরাতে এবং নিজস্ব ব্যবসা, ক্রিকেটের ব্যবসা চালাতে গতকাল সেই সকল শহীদের জীবন যে চলে গিয়েছিল পাকিস্তানি, তাদের আবার সেই ক্ষত গায়ে আঘাত দিয়ে গেল। আমি তার আগে একটা বক্তব্য শোনাবো। এই ভারতবর্ষের এক রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী ছিলেন, যিনি এই পশ্চিমবঙ্গে একটা দুর্দান্ত নাটক করেছিলেন সেই রাত্রিরে যেদিন কাশ্মীরের পেহেলগামে নিহত আমাদের বাঙালি শহীদ বিতান অধিকারীর মরদেহ পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল। আমি সেই দৃশ্যটা কিছুক্ষণের জন্য আপনাদের সামনে একটু রাখছি, দেখুন। বলুন, আপনি ছিলেন, আপনি বলুন, হিন্দু বলে মেরেছে, বলুন, কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন, বলুন আপনি। আপনি কি কালমা পড়তে জানেন? না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতাদের বলুন। ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। ও চোখের সামনে ওর বাবা। হিন্দুস্তানে হিন্দুকে গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। মনে আছে নিশ্চয়ই এই ভিডিওগুলো। এই ভিডিওতেই তো শুভেন্দু বাবুর সেই বিখ্যাত উক্তি ছিল যে আমরা মোদির বাচ্চা। কিন্তু এই ভিডিও হঠাৎ করে এতদিন পরে আপনাদের দেখাচ্ছি কেন আমি বলবো আপনাদের। তার আগে বলি সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি দীপ চ্যাটার্জি, সকলকে স্বাগত জানাই আমার আজকের এই প্রতিবেদনে। আজকে আপনাদের একটা ভিডিও দেখাবো যে ভিডিওটা গতকাল ক্রিকেট খেলা থেকে উঠে এসেছে। ভারত এবং পাকিস্তানের আবার একটি রবিবাসরীয় ক্রিকেট ম্যাচ ছিল, যে ম্যাচ থেকে পাকিস্তানের কম করে 220 কোটি টাকা লাভ হয়েছে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে শুরু করে জয় শাহের কথাই তো ছেড়ে দিন, তারা তো কোটি কোটি টাকায় খেলছে। প্রায় 9300 কোটি টাকার মুনাফা হয়তো এশিয়া কাপ থেকে শুধুমাত্র লুটে নিয়ে যাবে যারা দেশে বসে দেশের রাষ্ট্রতার কথা বলে থাকে। কিন্তু তার আগে সেই ভিডিও আমি আপনাদের দেখাচ্ছি, আপনাদের স্ক্রিনে দেখুন। ভারতবর্ষের সঙ্গে খেলা চলছে ক্রিকেট ম্যাচ এবং সেই ক্রিকেট ম্যাচে পাকিস্তানের এক ক্রিকেটার ছক্কা মারে এবং বল চলে যায় স্টেডিয়ামের বাইরে। আর পাকিস্তানি ক্রিকেটারের সেই সেলিব্রেশনে আমাদের ভারতীয় শহীদ যে 26 জন ছিলেন তাদের যে পরিবার, সেই প্রত্যেকটা পরিবারের সেই কাটা ঘায়ে নুনের ছিটা এই ক্রিকেট ম্যাচ থেকে দেওয়া হচ্ছিল। দেখুন সেই ভিডিও। এই ভিডিওতে নিজের ব্যাটকে কার্যত AK-47 বানিয়ে ভারতীয় যে সমস্ত দর্শকরা রয়েছে তাদের দিকে প্রতীকী তাক করে ওই 26 জন পেহেলগামে নিহতদের কথা মনে করিয়ে দিচ্ছেন এবং কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন। আরো একটি দৃশ্য দেখাচ্ছি। পরবর্তী দৃশ্যটা আপনাদের দেখতে পাচ্ছেন, পাকিস্তানি ক্রিকেট বোলার হ্যারিস রফ। এই হ্যারিস রফ ভারতীয় যুদ্ধ বিমান নাকি 6টা ধ্বংস করে দিয়েছিল পাকিস্তানিরা। পাকিস্তানিরা 6টা রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছিল, এমনটাই দাবি জানিয়েছিল পাকিস্তানের বিভিন্ন মিডিয়া। ভারত সরকার খোলাখুলি কোনো কথা বলেনি, সেটা সত্য না মিথ্যে আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু সেই কথাকে কেন্দ্র করে ভারতীয় যে জনসংখ্যা তাদের পিছনে বসে রয়েছে, অর্থাৎ মাঠে বসে রয়েছে, তাদের উদ্দেশ্যে ইঙ্গিতপূর্ণ ভাবে দেখানো হচ্ছে যে ভারতীয় বিমানকে তারা ধ্বংস করে নিচে ফেলে দিয়েছে। আজকে কি এশিয়া কাপটা শুধুমাত্র এই জন্যই ভারত খেলতে গিয়েছিল যে গোটা বিশ্ববাসীর সামনে টেলিভিশন চ্যানেলে পাকিস্তান ভারতীয়দের এই সমস্ত ব্যঙ্গাত্মক উক্তি দেখাবে? ভারতীয় প্লেয়াররা কেউ কিন্তু ব্যঙ্গাত্মক উক্তি দেখায়নি, তারা প্রতিবাদ করে হয়তো হাত মেলায়নি, তারা প্রতিবাদ করে হয়তো প্রেস কনফারেন্সে পাকিস্তানকে বয়কট করেছে, কিন্তু ভারতীয় প্লেয়াররা তাদের কোন রকম যুদ্ধ নীতি নিয়ে এখানে একটাও কথা বলেনি। কিন্তু উল্টো দিকে পাকিস্তানের যে প্রত্যেকটা ক্রিকেটার, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা বাচ্চা মনোভাবাপন্ন প্রত্যেকটা মানুষেরই একটা শখ থাকে, তারা বড় হয়ে AK-47 ব্যবহার করে ভারতীয়দের উদ্দেশ্যে করবে। আর এই সমস্ত জিনিসের উপর সব থেকে বড় শিলমোহর যদি কেউ দিয়ে থাকে সেটা ভারতীয় সরকার, সেটা বিজেপি সরকার, সেটা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং তাদের পুত্র জয় শাহ, যার ক্রিকেটীয় ব্যবসার জন্য আজকে এতগুলো শহীদের প্রাণকে কার্যত অপমানিত করে গোটা বিশ্বের সামনে ভারতীয়দের এইভাবে ছোট করার একটা প্রচেষ্টা নিয়েছিল এই বিজেপি সরকার। আর সেই জন্যই আমি শুভেন্দু অধিকারীর সেই প্রথমে বক্তব্যটা চালিয়ে দেখালাম যে শুভেন্দু বাবু, আপনাদের মনে রয়েছে বহু অন্ধভক্ত, বহু বিজেপি সাপোর্টার, তারা যারা আমার এই প্রোগ্রাম দেখছেন, এই চ্যানেল দেখছেন, একবার গিয়ে আপনাদের নেতাদের প্রশ্ন করুন যে মনে আছে শুভেন্দু বাবুর এই যে উক্তিটি, হিন্দু বলে মেরেছে এবং আমরা মোদির বাচ্চা, আমরা ছেড়ে কথা বলবো না, পাকিস্তানকে গাজা বানিয়ে দেবো। কিন্তু আজকে সেই পাকিস্তান গোটা টেলিভিশন মানচিত্রে, গোটা বিশ্বের মানচিত্রে আজকে ভারতবর্ষের সেই জনতা, একেবারে সাদা সরল জনতা, যাদের কোন রকম যুদ্ধ নীতি নিয়ে কোনো হেলদোল নেই, তারা ক্রিকেটের ম্যাচ উপভোগ করতে গিয়েছিল এবং তাদের উদ্দেশ্যে তাক করে দেখানো হচ্ছে, প্রতিটি তাক করে দেখানো হচ্ছে যে পেহেলগামে আমরা যেভাবে ভারতীয়দের
করেছিলাম ঠিক সেইভাবেই সেখানকার স্টেডিয়ামে সেই প্রতীকী বার্তা দেওয়া হচ্ছে। ভারত সরকার এগিয়ে এসে তখনই সেই ম্যাচটা বয়কট করার কথা বলেনি, কিন্তু এখনো পর্যন্ত ভারত সরকার একটা লিখিত স্টেটমেন্ট বলুন বা একটা প্রেস কনফারেন্স বলুন বা কোন স্টেটমেন্ট বলুন এ বিষয়ে পাকিস্তানি ক্রিকেট বোর্ড কেউ জানায়নি। আইসিসির চেয়ারম্যান হচ্ছে অমিত শাহের প্রিয় পুত্র, যিনি কোনোদিনও ব্যাট বল কিছুই না ধরে আজকে আইসিসির চেয়ারম্যান অর্থাৎ ক্রিকেট কর্তা, যার উঙ্গলি হেলনে এই সকল ক্রিকেট ম্যাচ চলছে। সেই আইসিসির চেয়ারম্যান পর্যন্ত একটিবারের জন্য এখনো নিজস্ব ভূমিকা পালন করেনি যে তারা পাকিস্তানি ক্রিকেট বোর্ডকে সতর্ক অথবা ফাইন করে বা তাদের প্লেয়ারদেরকে কোন রকম সতর্ক বার্তা দিয়েছে যে একটি ক্রিকেট ম্যাচে এই ধরনের ব্যঙ্গাত্মক ভূমিকা করে সাধারণ ভারতীয়দের যেভাবে আঘাত করা হলো। গোটা ভারতবাসীর মনে এটা একটা ক্ষত ছিল যে পেহেলগামের পরে ক্রিকেট ম্যাচ কেন ভারতবর্ষ খেলছে পাকিস্তানের সঙ্গে, কিন্তু অনেকে এই ম্যাচ বয়কটও করেছেন দেশের স্বার্থে। আর যারা খেলা ভালোবাসেন তারা কিন্তু দূরে থাকতে পারেননি, তারা খেলা দেখতে গিয়েছেন। পেহেলগামের ক্ষতকে যাতে ক্রিকেট থেকে ভোলানো যায় সেটাও তারা দেখতে গিয়েছিলেন, কিন্তু পাকিস্তান যে পাকিস্তান, তাদের যে রক্ত শুধুমাত্র ভারতীয়দের আঘাত করেই ঠান্ডা হয় সেটা তারা আবার বোঝানোর চেষ্টা করলো। এবং এই দৃশ্যটা দেখানোর জন্য একমাত্র দায়ী নরেন্দ্র মোদী, অমিত শাহ কিংবা বাংলার বিজেপি নেতারা নয় কি? এটা আপনারা কমেন্টস করে যাবেন। আর অন্যদিকে ক্রিকেটের টপিক থেকে ঘুরে আসি যে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী এবং দেশের যে সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার, আজকে হঠাৎ করে 8 বছর পরে মনে পড়লো যে ভারতীয়রা অত্যন্ত কষ্টে রয়েছে, তাদের একটু বাঁচাত উৎসব দেওয়া উচিত। আমি কথা বলছি, গতকাল নরেন্দ্র মোদী জিএসটি ট্যাক্সের স্ল্যাব কমিয়েছেন এবং এই জিএসটি ট্যাক্সের স্ল্যাব তিনি বলেছেন যে 5% এবং 18%-এর মধ্যেই থাকবে, অর্থাৎ গরিব মানুষদেরকে তিনি রাহত দেওয়ার চেষ্টা করেছে, গরিব মানুষদের কথা চিন্তা করেছেন। প্রশ্ন হচ্ছে আমার, কিন্তু তার আগে প্রশ্ন করার আগে আমি দেখে আপনাদের যে নরেন্দ্র মোদী তিনি কি বক্তব্যটা দিয়েছিলেন, শুনুন। एक तरह से कल से देश में जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी और आप अपनी पसंद की चीजों को और ज्यादा आसानी से खरीद पाएंगे। हमारे देश के गरीब, मध्यम वर्गीय लोग, न्यू मिडिल क्लास, युवा, किसान, महिलाएं, दुकानदार, व्यापारी, उद्यमी, सभी को ये बचत उत्सव का बहुत फायदा होगा। অর্থাৎ নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি এটাই বোঝাতে চাইলেন যে তিনি নিজেকে দোষী সাবিত করে দিচ্ছেন। অর্থাৎ আজকে তিনি বলছেন যে বাঁচাত উৎসব হচ্ছে, গরিব মানুষদের লাভ হবে, অথচ ঘুরপথে তিনি এটাই স্বীকার করছেন যে গত 8 বছর ধরে ভারত সরকার এইরকম গরিবদেরকে শোষণ করে এসেছে। কার্যত ইংরেজরা যেভাবে ট্যাক্সের নামে দিনের পর দিন আমাদেরই ভারতবাসীদের শোষণ করে এসেছিল, ট্যাক্সের নামে ঠিক সেইভাবেই গত 2017 সাল থেকে আজ 2025-এর প্রায় শেষ ভাগ আসতে চললো, এই 8.5 বছর জিএসটির নামে যেভাবে শোষণ করলো, সেই শোষণটা যে ভারত সরকার করছিল, আজকে নরেন্দ্র মোদী সেটা ট্যাক্সের স্ল্যাব কমিয়ে বলতে বাধ্য হলেন এবং ভারতীয়দের নাকি উৎসবে তিনি গিফট দিলেন। কিন্তু ভারতীয়দের যে উৎসবে গত 8 বছর ধরে শোষণ করা হলো সেই টাকাটা কি নরেন্দ্র মোদী আজকে ভারতীয়দের অ্যাকাউন্টে ফেরত দিতে পারবেন? ভারতবাসী প্রশ্ন করবে না যে জিএসটিটা 18% এবং 5%-এর মধ্যে সীমাবদ্ধ করা যেত, সেই জিএসটিটা কেন তিনি 28% লাগিয়ে রেখে দিয়েছিলেন এতদিন পর্যন্ত? তার মানে সেই অনেকটা হিন্দি সিনেমার মতো, প্রথমে আপনাকে পুরনো শোষণ করে নেওয়া হলো, তারপরে যখন জনতা একটু আওয়াজ তুলতে শুরু করলো, ইদানিংকালে জনতা দেখছেন না আওয়াজ তুলছে, কোথাও ভোট চুরির নামে আওয়াজ হচ্ছে, কোথাও মিলিটারিরা ভারতীয় সরকারের উপর আওয়াজ তুলছে, কোথাও হোমগার্ড পুলিশরা ভারতীয় সরকারের উপর বিহারে আওয়াজ তুলছে, আসাম, মণিপুর থেকে শুরু করে একাধিক জায়গায় ভারতীয় সরকারের ঠিক এমনটাই অবস্থা যেমন অবস্থা নেপাল, বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কার হয়েছিল। অনেকে কিন্তু প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে যে নেপালের মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অবস্থা হবে না তো? আর ঠিক এই কাঠগোড়ায় দাঁড়িয়ে অনেকটা হরিনাম, মরার আগে হরিনাম জপের মতো নিজেদের যে এতদিন ভারতীয়দের শোষণ করা ট্যাক্সটা ছিল সেটা নিজেরাই একটুখানি কমালো। অর্থাৎ নিজেরাই ভারতীয়দের হাত পা ভেঙেছে, অক্সিজেনের অভাবে নিজেরাই হসপিটালে পাঠিয়েছে, আইসিইউতে পাঠিয়েছে, আবার নিজেরাই আজকে পয়সা খরচ করে তাদেরকে চিকিৎসা করানোর একটা ঢং করছে, একটা নাটক করছে। আমাদের এই বাংলার এক লালুহুলু মন্ত্রী রয়েছে, সেই লালুহুলু মন্ত্রীকে আবার প্রশ্ন করলে তিনি রাগ করেন, তিনি বলেন একটা কেন্দ্রীয় মন্ত্রীকে 100 দিনের টাকা নিয়ে প্রশ্ন করছেন। একটা কেন্দ্রীয় মন্ত্রী তিনি এখানে আসছেন আর এরা 100 দিনের কাজের কথা বলছে। এই ধরনের লালুগুলু মন্ত্রীর এই জিএসটি নিয়েও একটা বক্তব্য ছিল, আমি আপনাদের শোনাচ্ছি, শুনুন। নিত্য প্রয়োজনীয় 150-র বেশি জিনিসের দাম আজকে থেকে কমে যাচ্ছে।
পেন, খাতা, কলম যার উপরে আগে ট্যাক্স ছিল সেগুলো জিরো হয়ে যাচ্ছে। আর 14 আগে গোটা দেশে এরকম 50 রকমের বিভিন্ন ট্যাক্স, ভ্যালু এডেড ট্যাক্স, হ্যান্ড ট্যাক্স, অমুক ট্যাক্স এগুলো ছিল, সব হটিয়ে দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জিএসটি এনেছেন। এবং সেই জিএসটির এই যে সংস্কার, এবার যে জিএসটি একদম কমিয়ে দেওয়া, লাইফ ইন্স্যুরেন্সের উপরে জিরো জিএসটি আনা, দুধের উপরে, পনিরের উপরে জিএসটি জিরো করে দেওয়া, এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে, প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। দেখুন, সুকান্ত মজুমদার অধ্যাপক, কিন্তু তিনি মূর্খ হতে পারেন, হয়তো সামাজিকভাবে তিনি গোবর খেয়ে মূর্খ হয়েছেন, কিন্তু ভারতবাসীকেও মূর্খ ভেবে নেওয়াটা এটা কিন্তু বোকার কাজ হবে। কারণ ভারতবাসীকে তিনি বোঝাতে চাইছেন যে 14 থেকে 2025 পর্যন্ত যে ট্যাক্সের বোঝা ছিল সেটা আবার ভারতবাসীর কমতে চলেছে। অর্থাৎ 11 বছর ভারতবাসীকে এইভাবে শোষণ করা হলো, আর ভারতবাসীকে শোষণ করে নেওয়ার পরে আজ যখন নিজেদের সরকারটা টলমলো অবস্থা, গোটা ভারতবর্ষের রিপোর্ট বলছে যে কোনো রাজ্যে নরেন্দ্র মোদী যদি ফেয়ার ইলেকশন করে 100টা সিট পর্যন্ত পাবে না, সেই জায়গায় তারা মরার সময় হরিনাম করে সেই মরা ছেলেকে বাঁচাতে চাইছে, আর কিছুই না। আর ভারতবাসী এই জুমলাটা কতটা একসেপ্ট করবে সেটা তো ভারতবাসীই জানে। অনেকটা ওই ক্রিকেটের ম্যাচের মতো, যে প্রথমে দেখাবো হিন্দু বলে মেরেছে, পরে ওই পাকিস্তানিদেরই একটা বড় স্টেডিয়াম দেবো যেখান থেকে তারা আমাদের দর্শকদের উদ্দেশ্যে প্রতীকী দিয়ে ওই পেহেলগামের ছবি দেখাবেন। তবে এই জিএসটি নিয়ে রাহুল গান্ধী 2018 সালেই কিন্তু ভবিষ্যৎবাণী করে দিয়েছিলেন। যে প্রধানমন্ত্রী আজকে ঢোক গিলে নিজেদের 28% লুটে নেওয়া জিএসটি গুলো কমিয়ে হঠাৎ করে 18 এবং 5% স্ল্যাবে নিয়ে আসছেন, সেই জিএসটির একটাই ফিক্সড রেট করা উচিত ছিল, এটা এমনটাই ঘোষণা করেছিলেন সেই সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। আমি তার সেই বক্তব্য পুরনো দিনের, সেটা আপনাদের সামনে রাখছি, দেখুন। सिंपल बात है, जीएसटी को रिफॉर्म करने की जरूरत है। एक जीएसटी 18%। বিজেপির অনেক নেতারা রাহুল গান্ধীকে পাপ্পু বলে থাকেন, রাহুল গান্ধীর নাকি কোনো ক্রেডিবিলিটি নেই ভারতবর্ষে, এই সমস্ত কিছু বলে থাকেন। কিন্তু এই রাহুল গান্ধীর দূরদর্শিতা দিনের পর দিন ভারতবাসী কিন্তু দেখতে পাচ্ছে। যে কথাটা রাহুল গান্ধী 2018 সালে বলেছিলেন জিএসটি লাগু হওয়ার পরে, আজকে 7 বছর পরে নরেন্দ্র মোদীকে ঢোক গিলে সেই কথাটাই কিন্তু আবার মানতে হলো। এবং এটা প্রমাণ হয়ে গেল যে রাহুল গান্ধী দেশ চালানোর যে ক্ষমতা, দেশ চালানোর যে নীতি, সেটা বিজেপির যে কোনো নেতা মন্ত্রীর থেকে প্রায় 8 বছর এগিয়ে রয়েছে। আজকে নরেন্দ্র মোদী জিএসটি কমাতে বাধ্য হলেন, সেই কথাটা রাহুল গান্ধী যখন বলেছিলেন তখন অনেকে হাসির খোরাক বানিয়েছিলেন তাকে। আজ তারাই ফেসবুকে পোস্ট করছেন যে ভারতে জিএসটির দাম কমেছে, নতুন উৎসব চলছে, কিন্তু এই উৎসবের কোনো মূল্য হয় না। দিনের পর দিন আপনাদের গলা, আপনাদেরকে শোষণ করে নেওয়ার পরে 2-4টে ছিটে আপনাদের দিকে ছিটিয়ে যাওয়া হচ্ছে, যাতে ইন্ডিয়া পাকিস্তান খেলা হওয়ার আগ্রাসন থেকে জয়সার যে ধান্দা রয়েছে সেই নজর ঘোরানো যায়, যাতে পেহেলগামের অ্যাটাক থেকে আপনারা প্রশ্ন কম করেন, যাতে দিনের পর দিন যেভাবে ভারতীয় সরকার বিভিন্ন রাজ্যে নিজেরা প্রতিবাদের শিকার হচ্ছে সেই থেকে দেশবাসীর নজর ঘোরানো যায়। আর কিচ্ছু না, এখানে শুধুমাত্র একটা নাটক চলছে। এই নাটকটা যদি নরেন্দ্র মোদীর চেয়ার বিহার এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উতরে যায়, তখন তিনি আবার চালু করে দেবেন ভারতীয়দের শোষণ করা। তাই এই ধরনের জুমলাবাজদের থেকে সতর্ক থাকুন এবং আপনারা নিজেদের ভক্তর চশমাটা খুলে রেখে আসল ভিশনটা ক্লিয়ার করুন। একেবারে নির্দিষ্টভাবে দেখুন যে এরা কাদের স্বার্থে, ভারতীয় জনতার স্বার্থে নাকি সেই দেশ বিরোধীদের স্বার্থে, যাদেরকে প্ল্যাটফর্ম করে দেওয়া হচ্ছে ভারতীয়দেরকে অপমান করার জন্য। সকলে ভিডিও শেয়ার করুন, যে যেখানেই থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।